বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি রাইসা অনলাইন ক্লাসে। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা বিষয়ে রয়েছি, একদমই ঠিক। আমরা আজকে রয়েছি কম্পিউটার সায়েন্সের সাবজেক্টের ক্লাসে। আমি সরাসরি, যদি আর বেশিক্ষণ ক্লাস নেই, ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, তাই কথা না বাড়িয়ে স্যারকে বলবো, স্যার সরাসরি যদি আমরা ক্লাসে চলে যেতে পারি। আমি এক্সেলে ছিলাম, আমি এক্সেল থেকে আবার বলি। ওকে, এই যে তোমরা এক্সেল তোমরা ওপেন করলে, আমি বললাম এক্সেল ওপেন করলে একটা ওয়ার্কশিট পেলে। এবার এইগুলোকে আমরা, এই রেক্ট্যাঙ্গুলার বক্সগুলোকে আমরা বলি একটা সেল। সেল কি হচ্ছে না, ইন্টারসেকশন অফ কলাম অ্যান্ড রো, সেটাকে আমরা সেল বলছি, ইন্টারসেকশন অফ কলাম অ্যান্ড রো। এবারে তোমাদের পরীক্ষায় দেখা কেমন প্রশ্ন এসছে, এই প্রশ্নটা যদি বা 3-4 বছর আগে এসছে, তবুও কিন্তু আজকের দিনেও কিন্তু কোশ্চেনগুলো প্রাসঙ্গিক। কোশ্চেন এসছে ফার্স্ট রো ফার্স্ট কলাম সেল অ্যাড্রেস। তো ফার্স্ট রো কি, ফার্স্ট হচ্ছে 1, ফার্স্ট কলাম কি হচ্ছে A, তো উত্তর হবে A1। ফার্স্ট কলাম ফার্স্ট রো সেল অ্যাড্রেস, উত্তর হবে A1। পরীক্ষায় প্রশ্ন এসছে লাস্ট কলাম সেল অ্যাড্রেস, লাস্ট রো কি 10,48,576। আমি বলেছিলাম 10,48,576, 1 2 3 4 5 করে যেতে যেতে। লাস্ট কলাম কি, লাস্ট কলাম হচ্ছে এক্সএফডি, তার মানে 10,48,000। তার মানে প্রথমে নিয়ম হচ্ছে, মনে রাখবে, প্রথমে কলামের নাম হয়। যেমন A1, যেমন এই সেলটার অ্যাড্রেস হচ্ছে A1, এই সেলের অ্যাড্রেসটা কি হবে B2, ইন্টারসেকশন অফ কলাম অ্যান্ড রো, কিন্তু কলামের নাম আগে হবে, রো এর নাম পরে হবে, তার মানে B2। ঠিক একই রকমভাবে লাস্ট কলাম লাস্ট রো সেল অ্যাড্রেস হবে XFD 10,48,576। তার মানে দেখো এই কোশ্চেনগুলো এরকম করে করে। তার মানে কোশ্চেন অনেক সময় কী করে না, বাংলাতে একটা কথা আছে না, এক ঢিলে দু পাখি মারা। কোশ্চেন করবে একটা, কিন্তু তোমাকে উত্তর জানবে দুটো। কেন? এইখান থেকে দেখো তুমি জানো কতগুলো এক্সেলে কলাম আছে নাকি, সেটাও সে জেনে নিল, কতগুলো এক্সেলে রো আছে সেটাও জেনে গেল, এবং তোমার সেল বলে তোমার কোনো কনসেপ্টের ধারণা আছে নাকি সেটাও জেনে গেল। তার মানে দেখো একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, 3টে উত্তর জেনে নিল। যে সেল ব্যাপারটাও তুমি জানো, কতগুলো এক্সেলে রো আছে সেটাও জানো, কতগুলো এক্সেলে কলাম আছে সেটাও জানো। এবারে যদি বলে ফার্স্ট কলাম লাস্ট রো সেল অ্যাড্রেস, দেখো ফার্স্ট কলাম কি A, লাস্ট রো কি 10,48,576। আবার যদি হবে লাস্ট কলাম ফার্স্ট রো সেল অ্যাড্রেস, লাস্ট কলাম কি XFD, ফার্স্ট রো কি 1, তো কি উত্তর হবে XFD 1। তাকে বললাম এইগুলো কিন্তু আজকের দিনে, কিন্তু আমি বলছি অনেক সময় কি হয়, পুরনো কোশ্চেন অনেক সময় তুলে দেয়, আমি নিজে দেখেছি। তখন সেক্ষেত্রে কী হবে, XFD জায়গায় আমি বলেছিলাম IB হবে। 2007-এর আগে এক্সেলের নাম্বার অফ কলাম ছিল A2 IV, এখন হয়ে গেছে A2 XFD। আর নাম্বার অফ রো এখন যেমন হয়ে গেছে, বললাম 1 to 10,48,576, আগে ছিল 65,536। তো সেই অনুসারে কিন্তু সেলের অ্যাড্রেস, লাস্ট কলাম লাস্ট সেল অ্যাড্রেস কিংবা ফার্স্ট কলাম ফার্স্ট সেল অ্যাড্রেস তো একই থাকছে, কিন্তু লাস্ট কলাম লাস্ট সেল অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হতে থাকবে। ক্লিয়ার, বোঝা গেছে? এবারে চলে আসি এক্সেলে। এক্সেল আমরা কেন ইউজ করি জানো তো? এক্সেল আমরা ইউজ করি, ওয়ার্ড যেমন আমরা ইউজ করি চিঠি টিঠি লিখতে, কোনো ডকুমেন্ট বানাতে, এক্সেল আমরা সাধারণত ইউজ করি কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে, তুমি এক্সেল ইউজ করতে পারো। এবারে ধরে নাও এই পার্টিকুলার এক্সেলের এটা সেল। এবারে আমি এখানে লিখলাম 5, এখানে লিখলাম 10, এখানে লিখলাম 15, এখানে লিখলাম 2, এখানে লিখলাম 2, এখানে লিখলাম 4, এখানে লিখলাম 6, এখানে লিখলাম 3, এখানে লিখলাম 6, এখানে লিখলাম 9। এবার আমি এই সেলটা, সবাই হয়তো বুঝে গেছো এই সেলটার অ্যাড্রেস কি, এটা হচ্ছে A B C D, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। এই সেলের অ্যাড্রেসটা কি D2, এই সেলটার অ্যাড্রেস। এই D2-এ আমি যদি এই 3টে সেলের যোগ চাই, মানে 5 + 10 + 15, আমি কি করব, আমি এই পার্টিকুলার D2-এ গিয়ে লিখবো। D2 এখানে ধরবে না বলে আমি সাইডে লিখছি, D2 এ লিখবো ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে, এটা হচ্ছে কত A2 কোলন দিয়ে লিখবো, এটা কত C2 কোলন দিয়ে লিখবো C2। ক্লিয়ার? A2 কোলন C2। তবে এইটা লিখলেই কি হবে, আমার এখানে যোগটা পেয়ে যাব। এর কত যোগ হবে 30। এবার হয়তো তোমরা বলছো স্যার এখানে যোগ দেখাচ্ছেন, আমাদের প্র্যাকটিক্যালি যোগটা করা উচিত, কিন্তু আমি বলছি আমি এখানে যোগ দেখাচ্ছি না, কিন্তু কেন তোমাদের ফাংশন থেকে সেরকম খুব কম কোশ্চেন আসে, কিন্তু এইটুকু জায়গা থেকে তোমাদের কতগুলো কোশ্চেন আসে দেখো। আমি পরপর আমি বলছি, কোশ্চেন এসছিল ইন এক্সেল ফাংশন স্টার্ট উইথ হুইচ সিম্বল, এগুলোকে ফাংশন বলা হয়। ইন এক্সেল ফাংশন স্টার্ট উইথ হুইচ সিম্বল, কোন সিম্বল দিয়ে স্টার্ট হচ্ছে, ইকুয়াল টু, অ্যাস্ট্রিক্স,
অ্যাম্পারসেন্ড, এরকম 4টা অপশন দিল, উত্তর হবে ইকুয়ালস টু। দ্বিতীয় কোশ্চেন, ইন এক্সেল দ্য টেক্সট অর নাম্বার রিটেন ইনসাইড দ্য ফার্স্ট ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট, A2:C2 যেটা লিখলাম এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলছি। এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটা লেখা থাকে সেটাকে কি বলি আমরা? ক্লিয়ার? এরমভাবে পরীক্ষায় প্রশ্ন এসছে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটা লেখা থাকে সেটাকে আমরা বলি আর্গুমেন্ট। তবে যে কোনো ফাংশনের ক্ষেত্রেই ব্র্যাকেটের ভেতরে যেটা লেখা থাকে সেটাকে বলি আমরা আর্গুমেন্ট। আরেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল, ইন এক্সেল ফাংশন ইজ রিপ্রেজেন্টেড বাই হুইচ সিম্বল। এই যে আমি এটাকে সাম ফাংশন বলছি, আমি বলতে বলেছি বলে কি তোমরা বলবে এটা ফাংশন বলা হচ্ছে কেন? মনে রাখবে যে কোনো জায়গাতে, এটা প্রোগ্রামের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, আর এক্সেলের ক্ষেত্রেও ঠিক তাই, ফাংশন ইজ রিপ্রেজেন্টেড বাই ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটকে অনেক সময় বলি আমরা প্যারেনথিসিস। তাই ইন এক্সেল ফাংশন ইজ রিপ্রেজেন্টেড বাই ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটকে আমরা বলছি প্যারেনথিসিস। ক্লিয়ার? তবে এখান থেকে তো কতগুলো প্রশ্ন পেলে যে এক্সেল ফাংশন কী দিয়ে স্টার্ট হয়? ইকুয়াল টু দিয়ে। এক্সেল ফাংশন কী দিয়ে রিপ্রেজেন্ট হয় না? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। ফার্স্ট ব্র্যাকেট অপশনে না থাকলে প্যারেনথিসিস থাকবে। থার্ড কোশ্চেন, ইন এক্সেলে এই প্যারেনথিসিসের ভেতরে কিংবা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটা লেখা হয় সেটাকে কি বলি? সেটাকে বলি আমরা আর্গুমেন্ট। ক্লিয়ার? আরেকটা প্রশ্ন, ইন এক্সেল কন্টিনিউয়াস সেল ইজ রিপ্রেজেন্টেড বাই হোয়াট? আমি দেখবে আমি এখানে লিখেছিলাম ইকুয়াল টু সাম, আবার আমি এখানে বলছি আমি লিখেছিলাম এখানে ইকুয়াল টু সাম A2:C2, তার মানে A2 থেকে C2 অবধি, তার জন্য 5 + 10 + 15 যোগ করে আমাকে 30 দেখাচ্ছে। A2 থেকে C2 অবধি। তাই একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল, ইন এক্সেল কন্টিনিউয়াস সেল ইজ রিপ্রেজেন্টেড বাই, হয়তো সবাই ধরে নিয়েছে উত্তর কী হবে? কোলন। এবার তুমি যদি আমাকে প্রশ্ন করতে স্যার A2 আর C2 এর আমি যোগফল চাই, ইকুয়াল টু সাম A2, C2, তার মানে A2 5, C2 15, তার মানে A2 + C2 5 + 15, তখন কিন্তু এখানে 20 দেখাতো, 30 দেখাতো না। তার মানে নন কন্টিনিউয়াস সেল ইজ রিপ্রেজেন্টেড বাই কমা, কন্টিনিউয়াস সেল ইজ রিপ্রেজেন্টেড বাই কোলন। দেখো এইগুলো থেকে দেখে এরমভাবে পরীক্ষায় প্রশ্ন এসছে বলে আমি জিনিসগুলো দেখো, এখানে ফাংশনের চেয়ে এই ছোটো ছোটো জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য। ক্লিয়ার? এবারে আমি চলে আসি এক্সেলে, আমি অবশ্যই কিছু কিছু ফাংশন নিয়ে আমি আলোচনা করব। এবারে এখানে দেখবে একটা ডটের মতো থাকে, এক্সেল যখন তুমি ইউজ করবে এই 5 + 10 + 15 ইকুয়াল টু সাম এইখানে লিখলে, এই সেলে লিখলে D2 এ সঙ্গে সঙ্গে 30 দেখালো। এখানে দেখবে ছোট্ট একটা ডটের মতো থাকে, ওই ডটটাকে বলি আমরা ফিল হ্যান্ডেল। ফিল হ্যান্ডেল কেন বলি? ওই ডটটাকে ধরে ড্র্যাগ করলে ফিল হয়ে যায়, ভর্তি হয়ে যায়, তার জন্য ফিল হ্যান্ডেল বলা হয়। তুমি ড্র্যাগ করবে, তুমি অটোমেটিক দেখবে এখানে পাবে 12, এখানে পাবে 18, তাই তো? এখানে পাবে 12, এখানে পাবে 18। তুমি লিখেছো ইকুয়াল টু সাম, এখানে লিখেছো A2:C2, অটোমেটিক দেখবে এখানে ইকুয়াল টু সাম A3:C3 হয়ে গেছে, এখানে অটোমেটিকলি ইকুয়াল টু সাম A4:C4 হয়ে গেছে। এবারে তুমি যদি ইকুয়াল টু সাম A2:C2 না লিখে তুমি যদি এখানে লিখতে ইকুয়াল টু সাম, তুমি যদি এখানে লিখতে, এখানে তুমি যদি লিখতে ইকুয়াল টু সাম $A, $2, কোলন $C, $2, তখন কিন্তু তোমাকে এখানে 30 যোগ দিত। তারপরে তুমি কি করতে? তুমি ফিল হ্যান্ডেল ধরে ড্র্যাগ করে দিতে, সঙ্গে সঙ্গে কিন্তু এইখানে তখন আর 12 আর এখানে 18 দেখাতো না। এখানে 12 কেন? এই 3টে যোগফল দেখাচ্ছিল, আর এখানে 18 কি? এই 3টে যোগফল দেখাচ্ছিল। কিন্তু তুমি যদি ইকুয়াল টু সাম A2:C2 না লিখে ইকুয়াল টু সাম $A, $2, $C, $2 লিখে এখানে যোগ করতে 30 তো এখানে দেখাতো ঠিকই, কিন্তু যখন তুমি ড্র্যাগ করতে দেখতে এখানেও 30 দেখাচ্ছে, এখানেও 30 দেখাচ্ছে। কেন? এইটাকে বলি আমরা এক্সেলে 3 ধরনের সেল অ্যাড্রেস হয়। এই প্রথম যেটা A2:C2 এটাকে বলি আমরা রিলেটিভ সেল অ্যাড্রেস, আর এই $A, $2 এটাকে বলি আমরা অ্যাবসোলুট সেল অ্যাড্রেস। আর একটা হচ্ছে মিক্স সেল অ্যাড্রেস। মিক্স সেল অ্যাড্রেসটা কি? পার্টলি অ্যাবসোলুট, পার্টলি রিলেটিভ, সেটাকে বলছি আমরা মিক্স সেল অ্যাড্রেস। তারপরে কম্বিনেশন অফ অ্যাবসোলুট অ্যান্ড রিলেটিভ সেল অ্যাড্রেস। তোমাদের পরীক্ষায় দেখো এরকম প্রশ্ন কেমন করে এসছে, কোশ্চেন এসেছিল টু চেঞ্জ রিলেটিভ সেল অ্যাড্রেস ইন্টু অ্যাবসোলুট সেল অ্যাড্রেস, হুইচ অফ দ্য ফলোইং সিম্বল আর ইউজ? $, পাউন্ড, রুপিজ, আর একটা হয়তো দিয়ে দিল, তখন অবশ্যই উত্তর হবে $। হয়তো দেখো আমি দেখো কম্পিটিটিভে যেমনভাবে প্রশ্ন আছে সেগুলো বলছি, হয়তো আমি এখানে যোগ করে দেখাচ্ছি না, বোঝা গেল ব্যাপারটা? এবারে এরকম একবার প্রশ্ন এসেছিল টু ফিক্সড পার্টিকুলার সেল। দেখো এখানে কি হলো, এই যে এই পার্টিকুলার প্রত্যেকটা সেলে কিন্তু
সাম A2 কোলন C2 এরই কিন্তু যোগফল দেখাচ্ছে। তার মানে তুমি সেলটাকে ফিক্সড করার জন্য কি সিম্বল ইউজ করছো? ডলার। কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছে টু ফিক্সড পার্টিকুলার সেল ইন এক্সেল, তখন কি সিম্বল ইউজ করবে? ডলার। এগুলো সাধারণত এই পার্টিকুলার কম্পিটিটিভ এক্সামিনেশন এগুলো আসার চান্স কম, কিন্তু তোমাদের বলি প্র্যাকটিক্যাল যেসব এক্সাম হয়, তোমরা অনেক সময় প্র্যাকটিক্যাল এক্সাম অনেক জায়গায় দেবে, যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড WBSC DCL কিংবা CGL এগুলোতে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হয় ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের উপরে, তখন কিন্তু এইসব জিনিসগুলো কাজে লাগে। কারণ তখন তোমাদের ভি লুকআপ জানতে হয়, এইচ লুকআপ জানতে হবে, মাল্টিপ্লিকেশন টেবিল কেমন করে তৈরি করতে জানতে হবে। তখন কিন্তু এই ডলার সিম্বল কেন ইউজ করব, কখন ইউজ করব না ভেবে সে তখন ইউজ করতে হবে। কিন্তু তোমাদের এই কম্পিটিটিভে এরকম 2 রকম 3 রকমভাবে প্রশ্ন আসে যে ডলার সিম্বলটা কি মিন করছে। তবে ডলার সিম্বলটা মিন করছে টু ফিক্স দ্যাট পার্টিকুলার রো আর পার্টিকুলার কলাম। তারপর যে কলাম কিংবা যে রো এর আগে ডলার সিম্বলটা দেবে সেটা ফিক্সড হয়ে যাবে। আর এই ডলার সিম্বল দিয়ে যে রো আর কলাম কিংবা সেলকে রিপ্রেজেন্ট করা হয় সেটাকে আমরা কি সেল অ্যাড্রেস বলি? সেটাকে বলি আমরা অ্যাবসোলুট সেল অ্যাড্রেস। আর A1 A2 এটাকে বলি আমরা রিলেটিভ সেল অ্যাড্রেস। এরকম আরও কিছু ফাংশন আছে, আমি এগুলো বলে দিই। মনে করি এই যে তোমার পার্টিকুলার সেল আছে, আমি আবার রিলেটিভেই ফেরত যাচ্ছি, এগুলো আমি মুছে দিলাম। এখানে তুমি যখন আমি ড্র্যাগ করেছিলে এখানে আমি আবার লিখে দিলাম 12, এখানে তুমি পাচ্ছ 18। এবারে তোমার এই যে এইখানে সেল আছে, তোমাকে বললো তোমাকে এর মধ্যে থেকে ম্যাক্সিমাম ভ্যালু আউটপুট নিতে হবে। তার জন্য কী ফাংশন ইউজ করবে? উত্তর হবে ম্যাক্স ফাংশন। যেগুলো দেখো এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তোমাদের ভি লুকআপ, এইচ লুকআপ এই কম্পিটিটিভ পরীক্ষায় অন্তত আসবে না, কিংবা ইফ ফাংশন, বুঝতে পেরেছো, কিংবা র্যাঙ্ক ফাংশন, এগুলো কম্পিটিটিভ পরীক্ষায় আসবে না। কিন্তু যেখানে কম্পিটিটিভে আসতে পারে, যেখানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, যেমন বলেছি একটু আগে বললাম CGL WBSC DCL কিংবা সেন্ট্রাল FCI, সেখানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যে পরীক্ষাগুলো আসে সেখানে আসতে পারে। তার যে বুঝতে পেরেছো। এবারে চলে আসি, তোমাকে বললো এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু তুমি আউটপুট চাইছো, তার জন্য কি লিখবে? ইকুয়াল টু ম্যাক্স A1 কোলন, তারপরে এইখান থেকে A1 বলবো না, এটা বলবো A2, সরি A2, এটা A2 থেকে আমি D4 অবধি আমি যদি ইনক্লুড করি, তাহলে A2 কোলন D4, তাহলে A2 থেকে D4 অবধি এই সেলের মধ্যে ম্যাক্সিমাম কি ভ্যালু? 30। আমাকে দেখবে সঙ্গে সঙ্গে আউটপুট দিতে হবে 30। সেরকম আমি যদি মিন ভ্যালু চাই, মিনিমাম ভ্যালু, তো আমি লিখবো ইকুয়াল টু মিন A2 কোলন D4। তখন আমাকে এখানে মিনিমাম ভ্যালু কি আছে না 2, তখন দেখবে আমাকে আউটপুট দেবে 2। সেরকম আরও অনেক ফাংশন আছে যেগুলো তোমাদের কাজে লাগে। যেমন তোমাদের একবার পরীক্ষায় এসেছিল পার্টিকুলার 2 এর স্কোয়ার রুট বার করতে হবে, কিংবা যে কোনো নাম্বারের স্কোয়ার রুট বার করতে হবে। তার জন্য আমি কি ফাংশন ইউজ করব? উত্তর হবে SQRT ফাংশন, স্কোয়ার রুট SQRT। আমি লিখলাম ইকুয়াল টু SQRT। তুমি দেখো ডিরেক্ট যদি তুমি 2 লিখে দাও তাতেও তুমি আউটপুট পাবে 1.414, এরকম কিছু আউটপুট পাবে যেটা স্কোয়ার রুট হয়। কিংবা তুমি যদি ইকুয়াল টু SQRT 2 না লিখে জাস্ট সেল নাম্বারটা লিখে দাও, এই 2টা কোথায় লেখা আছে? A3-তে লেখা আছে, তুমি A3 লেখো, তাতেও কিন্তু তুমি একই উত্তর পাবে। ক্লিয়ার? তার মানে তুমি যদি স্কোয়ার রুট চাও, পার্টিকুলার ওই সেলে যে নাম্বারটা আছে তার স্কোয়ার রুট আমাকে বার করে দেবে। তুমি স্কোয়ার রুট যেমন চাইছো, তুমি বলতে পারো স্যার কিউব রুট চাই কিংবা কিউব চাই। তো কিউব রুট কিংবা কিউবের জন্য সাধারণত কিউব রুটের জন্য আমরা যে ফাংশনটা ইউজ করি, কিংবা কিউবের জন্য ইউজ করি, কিংবা স্কোয়ারের জন্য যে ফাংশনটা ইউজ করি, একটা কমন ফাংশন ইউজ করি, সেই ফাংশনটার নাম হচ্ছে পাওয়ার ফাংশন। পাওয়ার ফাংশনের নিয়ম হচ্ছে প্রথমে আমাকে নাম্বারটা লিখতে হবে, তারপরে আমি যে পাওয়ারটা চাইছি সেই পাওয়ারটা দিতে হবে। মনে করো আমি 5,2 লিখলাম, তো 5 এর স্কোয়ার মানে আমাকে আউটপুট দেবে 25। তুই 5,2 না লিখে তুমি যদি লেখো ইকুয়াল টু পাওয়ার 5 কোন সেলে আছে? এখানে A2 A3, তাতেও কিন্তু তোমাকে আউটপুট দেবে 25। তার মানে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আইদার তোমাকে সেল নাম্বার লিখতেই হবে কিংবা নাম্বার দিতে হবে, যে কোনো তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি দিতে পারো। ক্লিয়ার? সেটা ম্যাক্স হলো, মিন হলো, পাওয়ার হলো, SQRT হলো। এবার তোমাকে বললো এইখানে কতগুলো সংখ্যা আছে কেমন করে বুঝবো? তার জন্য যে ফাংশনটা ইউজ করি, ধরে নাও আমি এখানে কিছু সেল আমি মুছে দিয়ে এখানে আমি লিখলাম XYZ, এখানে লিখলাম
এ বি সি। এবার আমি লিখলাম ইকুয়াল টু কাউন্ট A1 কিংবা A2, আমি A1 ধরবো না, A2 থেকে ধরছি, A2 কোলন D4। এখানে ওই সেলগুলোই কাউন্ট করবে যে সেলগুলোতে নিউমেরিক ভ্যালু আছে। তার মানে এখানে কতগুলো সেলে নিউমেরিক ভ্যালু আছে? টোটাল হয়তো 12টা সেল, কিন্তু 10টা সেলে নিউমেরিক ভ্যালু আছে, তখন আমাকে আউটপুট দেবে কিন্তু 10। সেরকম কাউন্ট ফাংশন যেমন আছে, আরেকটা ফাংশন হচ্ছে কাউন্ট এ। কাউন্ট এ ফাংশনটা কি? কাউন্ট এ এরমভাবে মনে রাখবে, কাউন্ট এ হচ্ছে কাউন্ট অল। তার মানে এখানে তোমার নিউমেরিকও কাউন্ট করবে, তার সাথে অ্যালফাবেটও কাউন্ট করবে। আমি যদি কাউন্ট এ লিখি তখন কিন্তু আমাকে আউটপুট দেবে 12। কেন? যেহেতু 12টা সেল আছে, 12টা সেলে কিছু না কিছু লেখা থাকতে হবে, কিন্তু ফাঁকা থাকলে হবে না। এবারে আমি যদি মনে করো কোনো সেল ফাঁকা থাকলো, সেক্ষেত্রে কোনো সেল ধরে না ফাঁকা থাকলো, সেক্ষেত্রে আমি একটা ফাংশন ইউজ করতে পারি কাউন্ট ব্ল্যাঙ্ক। আমি লিখলাম ইকুয়াল টু কাউন্ট ব্ল্যাঙ্ক। এবারে ব্র্যাকেটে লিখলাম A2 কোলন D4। তাতে আমাকে আউটপুট কি দেবে? তারপরে আউটপুট দেবে এই A2 কোলন D4 এর মধ্যে কটা সেলে কিছু ডেটা নেই? 2টো। তা আউটপুট আমাকে দেবে 2। বুঝতে পেরেছো? এই ধরনের ফাংশন কিন্তু আমাদের এক্সেলে আসতে পারে, যেগুলো দেখো ডাইরেক্ট তোমাকে বলে দিচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন ইজ ইউজড টু কাউন্ট দ্য নাম্বার অফ সেল কন্টেনিং নিউমেরিক ভ্যালু। মানে যেগুলো ডাইরেক্ট জিজ্ঞেস করা যায়। ভিলুকআপ এই লুকআপ ডাইরেক্ট তো এরকম জিজ্ঞেস করা যায় না, তার জন্য হয়তো কম্পিটিটিভে মানে অবজেক্টিভ টাইপ কম্পিটিটিভ আসার চান্স কম, কিংবা আসবার চান্স নেই বললেও চলবে। ক্লিয়ার? কিংবা হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন ইজ ইউজ টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্স ফাংশন, মিন ফাংশন, হাইয়েস্ট ফাংশন। বুঝতে পেরেছো? লোয়েস্ট ফাংশন। তো হাইয়েস্ট হবে না, কিন্তু হাইয়েস্ট বলে কোনো ফাংশন নেই, উত্তর হবে ম্যাক্স ফাংশন। ক্লিয়ার? এইটা হচ্ছে এক্সেল। অনেক ধন্যবাদ স্যার রাইস অনলাইন ক্লাস নেওয়ার জন্য। তবে আজকে তো সময় শেষ, সেজন্য আজকে আমাদের ক্লাস এখানেই থামাতে হচ্ছে। বাট নেক্সট ডেতে ডেফিনেটলি আমাদের অন্য বিষয় নিয়ে আবারও ক্লাস চলবে কম্পিউটার সায়েন্সে। অনেক ধন্যবাদ স্যার। আপনারা সকলে ভালো থাকুন, আর অবশ্যই আজকে যেহেতু সময় শেষ, বিদায় নিতেই হচ্ছে আমাকে এবং স্যারকে। তবে আজকের মতো আবারও দেখা হবে অন্য কোনো সাবজেক্ট নিয়ে, অন্য কোনো দিন, অন্য কোনো ক্লাসে। সঙ্গে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার। নমস্কার।